আসসালামু আলাইকুম দর্শক। একটা সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা মানেই বিচারপতি নিয়ে বাদানুবাদ, কিন্তু এবার একাধিক ফর্মুলা এসেছে। একদিকে বিএনপি, অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন। সবাই বলছে গণতন্ত্রের কথা, কিন্তু আসল খেলা হচ্ছে নিয়ন্ত্রণের। কে বেছে নেবে প্রধান উপদেষ্টা? দর্শক, আজকের এই ভিডিওতে আপনি জানবেন বিএনপির ফর্মুলা কতটা জটিল আর কতটা বাস্তবসম্মত, কমিশনের প্রস্তাবে কি আছে আর কে কার বিরুদ্ধে আপত্তি তুলছে, বিচারপতি কেন বাদ পড়ছেন আর বিকল্প কি হতে পারে। চলুন বিষয়টা আরো খোলাসা করি। 14 জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে বিএনপি দিয়েছে প্রধান উপদেষ্টা নিয়োগের একাধিক ফর্মুলা। একই দিনে কমিশনের পক্ষ থেকেও একটি সংশোধিত ফর্মুলা উপস্থাপন করা হয়েছে, কিন্তু আলোচনা শুরু হওয়ার আগেই জামায়াতে ইসলামী বলছে বিএনপির ফর্মুলা ত্রুটিপূর্ণ, আর অন্যদিকে এনসিপি বলছে উচ্চকক্ষে ভোটেই ঠিক হবে কে হবেন প্রধান উপদেষ্টা। প্রথমে শুনে নেই বিএনপির ফর্মুলায় কি আছে। ধাপ 1, সংসদ বিলুপ্তির 30 দিন আগে সংসদে থাকা দলগুলোর সঙ্গে আলোচনায় একজন উপযুক্ত ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন প্রধান উপদেষ্টা হিসাবে। যদি এতে সফল না হয়, ধাপ 2, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, এই 4 জনের একটি সার্চ কমিটি গঠিত হবে। রাষ্ট্রপতি সভায় সভাপতিত্ব করবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। ধাপ 3, পূর্বের সদস্যদের সঙ্গে তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি যুক্ত হবেন। এবার রাষ্ট্রপতি ভোট দিতে পারবেন। ধাপ 4, যদি এখানেও কেউ না পাওয়া যায় বা এখানে কাউকে না পাওয়া যায়, তবে সংসদে কমপক্ষে 5% ভোট পাওয়া প্রতিটি দলের একজন করে প্রতিনিধি নিয়ে একটি বড় কমিটি গঠিত হবে। এক কমিটিতে রাষ্ট্রপতি আবার ভোট দিতে পারবেন। তবে বিস্ময়করভাবে বিএনপির প্রস্তাবে এখানে ডেপুটি স্পিকারকে রাখা হয়নি। ফাইনাল অপশন, সব চেষ্টা ব্যর্থ হলে 75 বছরের নিচে যেসব অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আছেন তাদের মধ্য থেকে কেউ হবেন বিকল্প। বিএনপির সব প্রস্তাবেই এমনভাবে কমিটি সাজানো হয়েছে যেখানে সরকারি দলের বা রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকবেই। তবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, যদি কোনো কমিটিও কাউকে বেছে না নিতে পারে, তাহলে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি বা অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব পেতে পারেন। এবার শুনুন কমিশনের সংশোধিত ফর্মুলা। সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। কমিটি গঠনের নিয়ম, যদি একপক্ষীয় সংসদ হয় তাহলে সেখানে থাকবেন প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা বা চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার বা চিফ হুইপ বিরোধী দলীয় উপনেতা, তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি। যদি 2 কক্ষের সংসদ হয় তাহলে থাকবেন উচ্চকক্ষের নেতা, বিরোধী নেতা, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, রাষ্ট্রপতির মনোনীত সদস্য ও অন্যান্য দলের প্রতিনিধিরাও যুক্ত হতে পারবেন বা হবেন। তাহলে নির্বাচন কিভাবে হবে? কমিটি যদি ঐক্যমত্যে একজন ঠিক করতে পারে, তিনি হবেন প্রধান উপদেষ্টা। না হলে সরকারি দল ও বিরোধী দল 5 জন করে মোট 10 জনের নাম দিবে। তৃতীয় বৃহত্তম দল 4 জনের নাম দিবে। কমিটি সব নাম নিয়ে র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতিতে সবাই ভোট দেবে। সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তি হবেন প্রধান উপদেষ্টা। তবে এখানেই উঠছে বিতর্ক। জামায়াত বলছে, রাষ্ট্রপতি যখন নিয়োগ দেবেন তখন তিনি যদি বাছাই কমিটিতে থাকেন তাহলে নেতা তো পক্ষপাত দুষ্ট হতে পারে। তাদের প্রস্তাব হলো প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিরোধী দলীয় নেতাকে নিয়ে বাছাই কমিটি হোক। এনসিপি বলছে সব মীমাংসা হোক উচ্চকক্ষে ভোটের মাধ্যমে। তারা চায় সর্বদলীয় গ্রহণযোগ্য প্রার্থী। তাহলে কি হচ্ছে এখানে? সবার লক্ষ্য এক, নিরপেক্ষ প্রধান উপদেষ্টা, কিন্তু রাস্তা আলাদা। বিএনপি চায় নিয়ন্ত্রণ, কমিশন চায় প্রক্রিয়া, জামায়াত চায় পক্ষপাতহীনতা, এনসিপি চায় গণভোট সদৃশ্য সমাধান। এই প্রশ্ন এখন আপনার কাছে, আপনি কি মনে করেন এই ফর্মুলাগুলো থেকে আদৌ একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার আসবে? আর বিএনপির প্রস্তাব কি আসলে বিকল্প না হয়ে এক ধরনের শক্তির খেলা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।
এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ সামনে আরও আসছে কমিশন বনাম দলগুলোর সংঘাতের বিশ্লেষণ। আজ আলোচনা হচ্ছে কাকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু আপনি জানেন আসল গল্প শুরু হবে তখন যখন বেছে নেওয়া হবে সেই উপদেষ্টা আসলে কতটা নিরপেক্ষ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম।